যে মঞ্জু ভাই ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে সংবিধানে গণভোট নাই, এই যে কথাটা এখনো ঘুরপাক খাচ্ছে, এটা আমি মনে করি সম্পূর্ণ অন্যায়। কারণ এটা আমাদের ঐকমত্য কমিশন একটা সেটেল ডাউন হয়েছে। এটা যখন আলোচনা উঠেছিল যে 142 যে অনুচ্ছেদ অনুসারে গণভোটটা স্থগিত করা আছে, সেখানে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন বলেছিলেন যে এই ইস্যুতে গণভোট করার ক্ষেত্রে সংবিধানে কোনো ব্যারিয়ার নাই। এটা সাইফুল ভাই মনে থাকার কথা, আমাদের সেলিম ভাইয়ের মনে থাকার কথা। অর্থাৎ সেখানে এটা সেটেল ডাউন হয়েছে, এটা কনস্টিটিউশনের কোনো ব্যারিয়ার নাই গণভোট করতে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সবাই বলি যে জনগণই চূড়ান্ত ক্ষমতার, জনগণের কথার জন্যই তো গণভোট। আমরা এখানে বারবার কথা আসছে যে বিএনপির প্রতি আস্থা নাই, ওর প্রতি আস্থা নাই। দেখেন এখানে তো বিএনপির প্রতি আস্থা থাকা না থাকার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা এখন পার্লামেন্ট নাই, পার্লামেন্টের অ্যাবসেন্সে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলছি। আমরা একটা একটা রাজনৈতিক দলগুলোর, যেটা আমাদের তুষার ভাই বলেছেন যে এটা গণ অভ্যুত্থানের পক্ষের সব দলগুলো আলোচনা করেছে। আলোচনা করার পরে এটার মধ্য দিয়ে জনগণের মত প্রতিফলিত হচ্ছে কিনা এইটাকে মানে কনফার্ম করার জন্য গণভোটের প্রস্তাবটা এসেছে, যার কারণে গণভোটে দেওয়া হয়েছে। এখন দেখেন আমরা যে যার মতো সুবিধা মতো আমরা শুধু বলি সংবিধান। দেখেন এই সরকার যদি আপনি চান এই সরকারকে অসাংবিধানিক বলতেই পারেন, কারণ এই সরকারটা গঠিত হয়েছে এমন একটা পরিস্থিতিতে যেখানে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই, যেখানে এই ধরনের সব পালিয়ে যাওয়ার কোনো অতীত ঘটনা নাই। সরকার গঠন হওয়ার পরে কিন্তু 106-এ মতামত নেওয়া হয়েছে, তার মানে এটা পোস্ট এফেক্ট। ঠিক তেমনিভাবে আমরা যত কথাই বলি, আমরা গণভোট করি, যত ধরনের সাংবিধানিক আদেশ করি, সব কিছু আলটিমেটলি একদম একটা গ্র্যাজুয়ালি যেতে যেতে পার্লামেন্টে একটা সময় গিয়ে এটা পুরোটাই রেটিফিকেশনে যেতে হবে। এটাই নিয়ম, এটা অতীতেও হয়েছে, আলটিমেট ডেস্টিনেশন ওটাই। অতীতে সবসময় এটা হয়েছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের, সামরিক অভ্যুত্থানের ইতিহাসই তো বেশি বাংলাদেশে। জি, তো গণ অভ্যুত্থানই করেছি আমরা কয়েকটা, সামরিক অভ্যুত্থানই তো হয়েছে কয়েকটা। সুতরাং এটাই আমাদের মানে বাস্তবতা দাঁড়াচ্ছে, যেটা আমরা তর্ক করতে পারবো। আমি কালকেও একটা জায়গায় বলেছি যে আমাদের সালাউদ্দিন ভাই অনেক আইন বুঝেন, ভালো মানুষ, উনি অনেক কোনটা বৈধ কোনটা অবৈধ বলেন, কিন্তু সালাউদ্দিন ভাই তো বাংলাদেশের এই শেখ হাসিনাকে তো বৈধভাবে সাংবিধানিকভাবে ক্ষমতা থেকে সরানোর কোনো সাংবিধানিক পথ দেখাইতে পারেন না আমাদেরকে গণ অভ্যুত্থানের অসাংবিধানিক পথেই শেখ হাসিনাকে সরাইতে হচ্ছে, এবং ওই পথেই খালেদা জিয়ার মুক্তি হয়েছে, ওই পথেই সালাউদ্দিন ভাই মানে বিদেশ থেকে ফেরত আসছেন, ওই পথেই জামাতের নেতারা জেল থেকে মুক্তি পাইছেন, ওনাদের দলের নিবন্ধন ফিরে পাইছেন। এখন দেখেন এই যে একটু আগে বললেন রাজপথে নেমে খড়কুটা মতো ভেসে যাবে সবকিছু, ভাই রাজপথে নেমে শেখ হাসিনাকে তো আপনারা হটাইতে পারেন নাই, খড়কুটার মতো শেখ হাসিনাকে কিছুই করতে পারেন নাই। ওই ধমক কেউ দিয়ে কোনো লাভ নাই, বিএনপি দিয়েও লাভ নাই, ওই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকেরা ওইটা দিয়ে লাভ নাই। কারণ এই যেমন জামাতও পারে নাই তাদের অফিস খোলাইতে, বিএনপিও বালু ট্রাক সরাইতে পারে নাই। সুতরাং ওই জনগণের বাহাদুরি, আবার দুইজনই তো জনগণের শক্তির কথা, জনগণের বাহাদুরি আপনি ডক্টর ইউনূসকে দেখাইতে পারতেছেন। কারণ ডক্টর ইউনূস ওনার বাসা ঘেরাও করলেও ওনার কোনো সমস্যা নাই। ওনার সমস্যা কি? ওনার একটা বাকি আছে, শুধু একটা রেজিগনেশন দিবেন। ওনার অসুবিধা কোথায়? উনি সকালে রেজিগনেশন দিবেন, বিকেলে প্লেনের টিকিট কাটছে। চাচ্ছে তো আপনারা চাচ্ছে যে ওইটাকেই তো আপনারা উৎসাহিত করতেছেন, আপনারা জানতেছেন যে ষড়যন্ত্র হচ্ছে, আবার ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছেন কেন? ফাঁদে পা দেওয়া না, অযৌক্তিক কথা বললে তো জনগণ মেনে নিতে পারে না। এই যে কিছু না মিলন ভাই, আপনার সংবিধানে গণভোট নাই, কিন্তু গণভোট করতে জন আকাঙ্ক্ষার বিপরীতে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার কোনো সমস্যাও নাই। আমরা যদি সবাই ঐক্যমত্য থাকি, 28টা দল যেখানে ঐক্যমত্য হয়েছে যে নির্বাচনের দিনেই গণভোট হবে, সেখানে মাত্র 2টা দল, এখন সাথে আরো 6টা দলকে নিয়ে এইরকম একটা অযাচিত আন্দোলন করার ভয় দেখানোর প্রয়োজনটা কি? না, আন্দোলন করার তো অধিকার আছে, করুক না, আপনার সমস্যা কি? আন্দোলন করার অধিকার আছে, কিন্তু আন্দোলন তো বাস্তবভিত্তিক থাকতে হবে। এটা তো আনসারদের আন্দোলনের মতো হয়ে গেল। ঠিক আছে, এটা তো আনসারদের আন্দোলনের মতো হয়ে গেল। ভাই আন্দোলন এক দল, বিএনপি হলো এক দল, আর এই যেগুলো সব হলো সিট পার্টি। কথাটা বুঝেন? কি পার্টি? সিট পার্টি। একটা দুইটা সিটের জন্য যারা আগে আমাদের সাথে আসছে মূল হইলো বিএনপি। এই জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন থেকে শুরু করে 4-5টা ক্রিয়াশীল দল হল, 4-5টা মোট, আর হলো সব সিট পার্টি। এই সিট পার্টিরা
বিএনপি যে ভাষায় কথা না বলতো তার চেয়ে বেশি কথা বলতো হলে এই সিট পার্টিরা। সেলিম ভাই। হ্যাঁ, এই সেলিম ভাই থেকে শুরু করে এরাই সবচেয়ে বেশি কথা বলতো। আপনার কাছে বিএনপি চেয়েও এরা সেলিম মারাত্মক ভাই, ভাষায় কথা বলতো। এখানে এরা যদি আমি আপনাকে বারবার ওনাদের বলতেছি দলের কথা বলতো, বারবার বলতেছি ওনাদের স্যালুট জানাইতাম। ওনার দলের কথা না, উনি বিএনপি কথা বলে তার চেয়ে একটা বাগাই উনি কথা বলতেন। পরীক্ষা পিছানো আন্দোলন করে কারা? যাদের প্রস্তুতি নাই, যারা ফেল করবে জানবে, তারা পরীক্ষা পিছনে আন্দোলনটা করে। জামাত এবং আপনার জামাতের সহযোগীরা মনে করে যে এই মুহূর্তে আপনার নির্বাচনটা হলে তাদের জন্য সমস্যা, নির্বাচনটা পিছিয়ে দিলে তাদের জন্য ভালো। কারণ নির্বাচনটা পিছিয়ে দিলে 2029 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত কিন্তু মানুষ মারা কিন্তু বন্ধ থাকবে না, মানুষ মারা যাবে। মানুষ মারা গেলে কিন্তু একটা জানাজার নামাজ হবে, জানাজার নামাজ হলে লাশ সামনে রেখে কিন্তু ওই আপনার রাজনীতি করা যাবে। ওই মসজিদে বসে বেস্টে বিক্রি করা যাবে, বাড়িতে বাড়িতে গিয়ে বোরকা, তারপর 3 পিস এগুলো আপনার দিয়ে, ওই আপনার হেজাব দিয়ে আপনার বোরকা বেস্টে বিক্রি করা যাবে। তো ওই সময়টা যত বেশি পাবে, তারা মনে করতেছে যে সময়টাই কাজে লাগানোর জন্য। শুধুমাত্র তাদের সুবিধার জন্য তারা করবে না, তাদের সুবিধা হলে তারা করবে না। নির্বাচন আপনার সুবিধার জন্য যদি আপনি আপনার সুবিধার জন্য আপনি বিএনপিকে সাপোর্ট করতে পারেন, তাদের সুবিধার জন্য তারা করলে অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, নির্বাচন পিছিয়ে তার কোন সুবিধা এটা? কোনো অসুবিধা। ওনারা যেখানে বলছে যে জামাতে ইসলাম হলো যে বাংলাদেশের রাজনীতির জন্য, ইসলামের জন্য এটা একটা আপনার হারাম, জামাত ইসলাম করাটা মুসলমানের জন্য। ওনাদের অসংখ্য বক্তব্য আছে যে জামাত ইসলাম ইসলামই ধারণ করে না এবং এটাকে বর্জন করা ভাই। অসংখ্য বক্তব্য আছে, ওনারা যদি মিল মহব্বত করতে পারে তাহলে আন্দোলন করতে পারে, অসুবিধা নাই। ওনাদের সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ।